একটা সেন্ট্রিস্ট দল, বাংলাদেশপন্থী একটা দলের বিকাশ হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এই দলটার বিকাশ যত ঘটবে, এই আওয়ামী পারপেট্রেটরদের ফিরে আসার রাস্তাটা তত বন্ধ হয়ে যায়। তফসিল ঘোষণা করা হলো, তফসিল ঘোষণার টাইমেই সরকারের ভেতর থেকে 2 জন পদত্যাগ করলো, বা আরো কেউ যদি পদত্যাগ করে পরে এসে দলের প্রার্থী হয়, তার মানে কি এই যে দলটা গঠন করা হলো ফেব্রুয়ারি মাসে, এই টাইম থেকে শুরু করে এই অক্টোবর মাস পর্যন্ত তাদের বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে তারা কি ইনডিরেক্ট প্রচারণা চালানোর কাজে ব্যবহার করতে পারে না? ডিসেম্বরে নির্বাচনের প্রসঙ্গ আসছে, সব মহল থেকে, সরকারের মহল থেকে সবাই বলেছে ডিসেম্বরে একটা সম্ভাব্য নির্বাচনের সময়। কিন্তু একটা আলোচনা উঠেছে, এখনো হয়তো ভবিষ্যতে আরও উঠবে, আমি প্রশ্নটা তুলছি আপনার কাছে, সেটা হলো এই সরকারের অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে কিনা। কারণটা আসছে এই জন্যে, প্রশ্নটা এই জন্য এসেছে যে সরকার অন্তর্বর্তী সরকার আছে, সেই সরকার তো ছাত্রদের যারা অভ্যুত্থান করেছে তাদের নিয়োগকৃত সরকার বা ছাত্র জনতার সরকার। কিন্তু সেই ছাত্ররা যখন রাজনৈতিক দল গঠন করে এবং এটা নিবন্ধন পাওয়ার পর যদি নির্বাচনে আসে, তাহলে এদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে কিনা, বিশেষ করে তাদের প্রতিনিধি যখন সরকারে আছে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। একই সাথে এটাও বলে রাখা ভালো, একটা বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় এই সরকারটা গঠিত হয়েছিল। এই সরকারের ছাত্র প্রতিনিধি যারা ছিল তাদের ভেতরে একজন, নতুন দল যেটা আছে, নাগরিক পার্টি যেটা আছে, জাতীয় নাগরিক পার্টি, তার আহ্বায়ক হিসেবে নাহিদ যখন চলে আসলো, নাহিদ তো পদত্যাগ করে চলে আসলো। কিন্তু এখনকার এলিমেন্টটা যদি চিন্তা করেন, ছাত্রদের প্রতিনিধি আরও 2 জন সরকারের ভেতরেই আছে। কথাটা হলো যখন ইলেকশন হবে তার আগে এমন হতে পারে যারা টুপ করে পদত্যাগ করে এসে ছাত্রদের দলে জয়েন করে ইলেকশন করতে পারে। সো প্র্যাকটিক্যালি ওই সময়ের জন্য মনে হবে তারা তো আর সরকারের ভেতরে তখন নাই। মূলত এই দলের প্রতি সবার কিন্তু একটা সফট কর্নারের জায়গাটা আছে, অ্যাটলিস্ট অন্যদের কথা বাদ দিলেও দেশের নাগরিকদের একটা সফট কর্নার আছে। কারণ যে গণ অভ্যুত্থানের পরবর্তী টাইমে যেভাবে এসেছে, সেই জায়গাটাতে যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশনের দাবিটা অনেক সিরিয়াসলি তোলা হচ্ছিল, কিন্তু আপাত দৃষ্টিতে এই কয়েকদিনের প্রেক্ষাপটে একটা ব্যাপার খুবই সুস্পষ্ট যে লোকাল ইলেকশন সম্ভবত আর হচ্ছে না। কারণ ইলেকশন কমিশনারেরও বক্তব্য আমি শুনলাম এবং সেটা প্র্যাকটিক্যালও। লোকাল ইলেকশনের কথা যারা তুলছিল বেসিক্যালি ছাত্রদের দল থেকেই, লোকাল গভর্নমেন্ট যেটা আছে তার অ্যাডভাইসারটা কে? ছাত্র একজন প্রতিনিধি আসিফ। সো সে নিজে ওই লোকাল গভর্নমেন্ট যেটা, তার হলো মন্ত্রী, এলজিআরডি মিনিস্টার, এবং একই সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি চায়, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই সরকারের কিন্তু নীতিমালাটা এইরকম হতে পারতো যে এই যে সামনে থেকে নাহিদ যখন চলে আসছে, আমি বললাম একজনও না চলে আসা পর্যন্ত, রাজনৈতিক দল না গঠন করা পর্যন্ত প্রেক্ষাপট ছিল একরকম, কিন্তু 28 ফেব্রুয়ারি যখন পার্টিটা গঠন হয়ে গেল, তারপরে আসলে যাই করবে এদেরকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করতে হবে। মানে আপনি জলে নামবেন অথচ গায়ে পানি লাগাবেন না, এটা তো হতে পারে না। সো ব্যাপারটা আসলে এইরকম হতে পারতো যে যারা এরপরেও সরকারে আছে তারা ইলেকশন করবে না, এই প্লেস এটা থাকলে নিরপেক্ষতার একটা জায়গাটা থাকতো। ইয়েট যারা গভর্নমেন্টের ভেতর আছে ছাত্র প্রতিনিধি, ইয়েস আমি মনে করি দেশের লম্বা একটা প্রেক্ষাপটের জন্য তাদেরও আসলে দেশের ইলেকটোরাল প্রসেসে আসাটা জরুরি, রাজনৈতিক দলকে শক্তিশালী করাটা জরুরি। অনেকেই মনে করতে পারে তাদের বিকাশটার দরকার আছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে একটা সেন্ট্রিস্ট দল, সেটা টুকটাক লেফট বা রাইট হতে পারে, একটা সেন্ট্রিস্ট দল, বাংলাদেশপন্থী একটা দলের বিকাশ হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এই দলটার বিকাশ যত ঘটবে, এই আওয়ামী পারপেট্রেটরদের ফিরে আসার রাস্তাটা তত বন্ধ হয়ে যাবে। এবং একই সাথে নানা ধরনের এলিমেন্ট আছে বিভিন্ন জায়গায়, ফার রাইটের কথা যদি বলেন, ফার লেফটের কথা যদি বলেন, সেই জায়গা থেকেও দেশের মোটামুটি একটা স্টেবিলিটিটা চলে আসবে। কিন্তু কথাটা হলো এই সরকার কিভাবে অ্যাক্ট করছে এই ব্যাপারটা বুঝতে পারাটা জরুরি। যদি দেখা যায় ছাত্রদের, এটা তার ছাত্রদের দল বলবো না আমি, আর একটা দল, পুরোদস্তুর একটা পলিটিক্যাল দল, এই পলিটিক্যাল দলের দাবি এবং সরকারের ভেতরে যারা ছাত্র উপদেষ্টা আছে তাদের দাবি এবং সরকারের দাবি প্রত্যেকটা জায়গাতেই এক, তখন কিন্তু মনে হবে তারা আসলে একটা ক্লাস্টার হয়ে তারা কাজটা করছে, এবং তখন তো নিরপেক্ষতা সিরিয়াস লেভেলে প্রবলেমেটিক হয়ে যাবে। বরং এই সরকার সামনের দিনগুলোতে যেমন কয়েকটা ইস্যু কিন্তু এসেছে, যেদিন দল গঠন করা হলো কয়েকটা জায়গায় পাবলিকের বাস রিকুইজিশন নিয়ে আসা হয়েছে, যদিও পরে প্রেস সেক্রেটারি এই দাবিটা করেছেন যে সরকার কোনো ফান্ড দেয় নাই, আসলেই ফান্ড বোধহয় দেয়ই নাই, কিন্তু ইয়েট এই বাস রিকুইজিশনের দায়িত্ব কি সরকারের নেওয়াটা দরকার ছিল? মানে ডিসি অফিসের নেওয়াটা কি খুব দরকার ছিল? এটা তো একটা বাজে মেসেজ দেয়। এবং স্টিল ধরেন যে ইলেকশনটা ডিসেম্বরে,
তফসিল ঘোষণা করা হলো, তফসিল ঘোষণার টাইমেই সরকারের ভেতর থেকে 2 জন পদত্যাগ করলো বা আরও কেউ কেউ যদি পদত্যাগ করে পরে এসে দলের প্রার্থী হয়, তার মানে কি এই যে দলটা গঠন করা হলো ফেব্রুয়ারি মাসে, এই টাইম থেকে শুরু করে এই অক্টোবর মাস পর্যন্ত তাদের বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে তারা কি ইনডিরেক্ট প্রচারণা চালানোর কাজে ব্যবহার করতে পারে না? ধরেন একজন হেলিকপ্টার নিয়ে বিভিন্ন মানুষের কাছে গেল, বিভিন্ন হেল্প করলো, আদতে এটা জনসংযোগ হয়ে গেল, তাহলে তার জনসংযোগ করার মতো যে ক্যাপাসিটিটা ছিল সেটা তো অন্য একজন সেটা পারলো না। এর মানে সুস্পষ্ট একটা গ্যাপ কিন্তু হয়ে যাচ্ছে। সো নিউট্রালিটি ধরে রাখার জন্য এই ব্যাপারটা খুব ক্লিয়ার করাটা জরুরি যে সামনের দিনে অবশিষ্ট যারা আছে তারা কিভাবে অ্যাক্ট করবে, আর যদি গভর্নমেন্টের ভেতরেই থাকে তারা ইলেকশন করবে কি করবে না এই ব্যাপারটা খুবই নিশ্চিত হওয়াটা জরুরি। কিন্তু এই সরকারের যদি নিরপেক্ষতার প্রশ্নটা দাঁড়িয়ে যায় সেটা কিন্তু আরেকটা সংকট তৈরি করবে, এবং এই সংকটের দিকে যদি না যায় আমার কাছে মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই বিচক্ষণ একজন ব্যক্তি। এইটা পরবর্তীতে একটা সংকট তৈরির আগেই উনি আগে থেকে কি ডিসিশন নিচ্ছে এটা বুঝতে পারাটা জরুরি।